আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ঠিক আছে, আশা করি ভালো আছো। তো আজকে আমরা রেইনকোট, আমাদের যে গল্পটা রয়েছে, আমরা সেই গল্পটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে, মূল ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক থাকলে আমাকে একটু জানিয়ে দাও। তো আমরা শুরু করি শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস। আজকে আমরা রেইনকোট গল্পটা নিয়ে আলোচনা করব। রেইনকোট গল্পের ভাবার্থটা বোঝার জন্য চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা একটু মূল ভাবটা একটু বুঝবো। রেইনকোট গল্পের মূল ভাব যেটা, সেটা আমরা একটু বোঝার জন্য ট্রাই করব। তো রেইনকোট গল্পের মূল ভাবটা হচ্ছে, রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার পরিবেশ পরিস্থিতির বর্ণনা। আবার বলছি, তাহলে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু বা রেইনকোট গল্পের সারমর্ম কী, সারাংশ কী? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার বিষয়বস্তু বর্ণনা, মানে ঢাকার পরিবেশ পরিস্থিতি বর্ণনা। আবার বলছি, মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার পরিবেশ পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। আমরা একটু দেখি, রেইনকোট গল্পটি বাংলা কথা সাহিত্যের অনন্য সাধারণ প্রতিভার অধিকারী আখতারুজ্জামান ইলিয়াসের স্বাধীনতা যুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচনা করা হয়েছে। এরপর দেখো, মুক্তিযুদ্ধের শেষ সময়ে ঢাকা তথা বাংলাদেশের যুদ্ধ অবস্থা, তারপর হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীদের বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র। আমরা দেখি গ্রাম অঞ্চলের কাহিনীগুলোই সাধারণত বেশি ফুটে ওঠে। মুক্তিযুদ্ধের সময় আমরা যে সিনেমাগুলো দেখি, সেগুলো গ্রাম অঞ্চলের কাহিনীগুলো একটু বেশি দেখা যায়। বাট এই গল্পটার ভেতরে দেখা যাচ্ছে ঢাকার যে পরিবেশ পরিস্থিতি ছিল সেই সম্পর্কে আমরা ধারণা পাই। দেখো, মুক্তিযুদ্ধের তৎপরতা এবং দেশীয় রাজাকারদের সাথে নিয়ে প্রাক হানাদারদের নৃশংস হত্যাচিত্র এখানে কি হয়, অঙ্কিত হয়। এরপর দেখো, গল্পের কথক প্রফেসর নুরুল হুদার বর্ণনার মাধ্যমে তখনকার যুদ্ধকালীন অবস্থাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ মূল বিষয়বস্তু মুক্তিযোদ্ধার জবানিতে দেখা দিয়েছে কি, যুদ্ধ চলাকালীন যে পরিবেশ পরিস্থিতি সেগুলো বর্ণনা করা হয়েছে। রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ, যেটা তার শালক মুক্তিযোদ্ধা মিন্টুর। তাহলে যেই রেইনকোটের কথা আসলে বলা হচ্ছে, ওই রেইনকোটটা মূলত তার শালক, মানে তার শালা যেটাকে বলে আর কি, বউয়ের ভাই। এই শালক মানে মিন্টু ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সে মুক্তিযুদ্ধ ছিল এই মিন্টুর রেইনকোটটা মূলত ইঙ্গিত করা হয়েছে। এরপর দেখো, বর্ষার দিনে সেটা গায়ে দিয়ে সাধারণত ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। অর্থাৎ মুক্তিযুদ্ধের রেইনকোট পরার পরে যেই শরীরের ভিতরে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, দেশপ্রেম যে জাগ্রত হয়েছে, সেই বিষয়টা রেইনকোট গায়ে দেওয়ার মধ্য দিয়ে ফুটে উঠেছে। গল্পটিতে মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করা হয়েছে। তাহলে আমাকে একটু জানিয়ে দাও, রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কি? বুঝতে পেরেছো কি না? ভাই, ব্রাহ্মণবাড়ি আসছিলাম, আপনার ক্লাস খুব ভালো লাগলো। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে তুমি ক্লাস করছো, গুড। আচ্ছা, সো আই হোপ মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, তো আমাকে একটু জানাও মূল ভাব ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরে যাব, অর্থাৎ গল্পটা আমরা আস্তে আস্তে পাঠ করব, গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে তো সবাই ক্লিয়ার। ওকে, ক্লিয়ার কিনা? পিডিএফ দেন না কেন? সব পিডিএফই তো দিয়ে দিলাম, কোনো পিডিএফ তো দেওয়ার বাকি নেই, পিডিএফ তো সবই দিয়ে দিই। সিলেটে কোন দিন আসবেন ভাইয়া? না, সিলেটে আসলে খুব একটা যাওয়া হয় না, আসলে বলবো তোমাদেরকে। হ্যাঁ, ওকে ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ইয়েস। এবার আসো আমরা একটু যাই আমাদের গল্প পাঠ, অর্থাৎ গল্পের উৎসে আমরা একটু যাই। এই যে গল্পটি রয়েছে, রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালের পরে। এটি ইয়েতে প্রকাশিত হয়, 1995-তে প্রকাশিত হয়। এরপর এটি জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা থেকে ইউনিভার্সিটিতেও অনেক প্রশ্ন আসছে যে রেইনকোট এটি কোথা থেকে সংকলন করা হয়েছে। ঠিক আছে, উত্তর হচ্ছে কি? আমি বলছি, ভাই আপনার পাঞ্জাবির দাম কত? দাম শুনে তুমি কি করবা? তুমি কি আমার পাঞ্জাবি গিফট করবা? তুমি বেশি না 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সুন্দর মতো আমার গিফট করতে পারো। ওকে, আচ্ছা এবার দেখো, তো এটা কি জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এখান থেকে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে কোথা থেকে? আখতারুজ্জামান ইলিয়াস, সমগ্র 1 থেকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গল্পের উৎস। আমরা একটু চলে যাই গল্প পাঠে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো একটু ইয়েলো কালার বা ডিফারেন্ট কালার করে দেওয়া আছে, এগুলো মানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বরিশালে আসেন ভাইয়া? বরিশালে গেছিলাম, এই বছরই গেছিলাম, জানুয়ারিতেই গিয়েছিলাম, এবং বরিশালে মেবি 3 দিন ক্লাসও নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ফরিদপুর কবে আসবেন? ফরিদপুরে এই বছরের শেষেই ক্লাস নিতে গিয়েছিলাম, তুষার কেয়ারে ক্লাস নিয়েছিলাম। ওকে, সিসি ভাইয়ার বিসি কোচিং না, সিসি কোচিংয়ের
ওই যে ভিডিওটা আজকে যেটা ইয়ে করলাম আর কি। তো যাই হোক, আজকে মেডিকেলের রেজাল্ট দিলে তো আজকে হঠাৎ করে ক্লাসে বলতেছি এই প্রসঙ্গটা উঠে আসছে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা একটু দেখি যে আমাদের গল্প পাঠ। ওকে, এই কথা বলবা না, চলো আমরা একটু গল্পটা একটু পড়ি। যেগুলো ইয়েলো কালার দেওয়া আছে ওগুলো মানে ইম্পর্টেন্টগুলো। ওকে, আচ্ছা খেয়াল করো, বলা হচ্ছে যে ভোর রাত থেকে বৃষ্টি। তাহলে বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে বলো? ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা এইবার খেয়াল করো, আহা বৃষ্টির ঝমঝম ভোল। এই ভোল শব্দের অর্থ হচ্ছে ধ্বনি, আওয়াজ। বৃষ্টির আওয়াজটা কেমন? রেইনকোট গল্পে ঝমঝম। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, মানে টানা 3 দিন ধরে কি চলতেছে? বৃষ্টি চলতেছে। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিলে দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, মানে এটা সাধারণ কথা। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, মানে বৃষ্টির একদম স্পেসিফিক, বৃষ্টি কতদিন ধরে হচ্ছে এটা স্পেসিফিক ক্লাসিফিকেশন, সুনির্দিষ্ট একটা ক্লাসিফিকেশন আছে। যেমন মঙ্গলের ভোর রাতে হইল শুরু 3 দিন মেঘের গুড়গুড়। তার মানে মঙ্গলের ভোর রাতে, একদম মঙ্গলের ভোর রাতে। স্পেসিফিক স্টেটমেন্ট কি বা স্পেসিফিক ক্লাসিফিকেশন কি? মঙ্গলের ভোর রাতে কি হয়েছে? শুরু হয়েছে। তারপর বুধের সকালে নামলো জল। তাহলে মঙ্গলের ভোর রাতে শুরু হয়েছে, আর বুধের সকালে কি হয়েছে? জল নেমেছে, মানে বৃষ্টি নামা শুরু করেছে। বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই, মানে টানা বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন ভুলে গেছে, মানে এখন একটু কম। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে গুটিসুটি শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্যই তাই যথেষ্ট। যখন বৃষ্টি আসে তখন মনে হয় যে বাহিরের সব কাজকাম বাদ দিয়ে ঘুটিসুটি মেরে, হ্যাঁ এই যে এখানে বলেছে বেড কাভারের নিচে শুয়ে পড়ে। তো এখানে নুরুল হুদা তাই মনে হচ্ছে যে এই বৃষ্টির ভিতরে বাইরে না যাই, একটু গুটিসুটি মেরে বেড কাভারের নিচে শুয়ে পড়ি। অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এটার মানে কি? 3 দিন ফুটপাত বন্ধ, এটার মানে বুঝাচ্ছে ওই যে বন্দুকে, তখন ঢাকার যে সারাক্ষণ খালি চারদিকে বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ, এই গুলির আওয়াজকে এখানে বলা হচ্ছে যে ফুটপাত বন্ধ। মানে এই ফুটপাত, যে বন্দুকের যে গুলিগুলো রয়েছে, গুলির আওয়াজ আর নাই। এরপর দেখো, বাদলাই বন্দুকের বারুদ কি একটু জিরিয়ে নিবে না? মানে এই যে বন্দুকের বারুদ, এগুলো তো একটা জিরানোর দরকার আছে। এত বারুদ, এত বুলেট, এগুলো যদি সারাক্ষণ যদি ডিস্ট্রি করে চলতেই থাকে তা তো হবে না। এই জন্য বৃষ্টি আসছে, বৃষ্টির সাথে সাথে মানুষজন ঘরের ভিতরে শুয়ে পড়েছে বা মানুষজন শান্ত হয়ে গেছে। এখন আর ওই যে বন্দুক বারুদ এগুলোর আর আওয়াজ শোনা যাচ্ছে না। বলছে এগুলো একটু জিরিয়ে নিচ্ছে, মানে রেস্ট নিতেছে। ওকে, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, মানে এইবার হয়েছে, এবার সবাই নিশ্চিন্তে এই কটা দিন আরাম করো, আর কোনো বন্দুক, আর কিছুর আওয়াজ আর শোনা যাবে না। এরপর দেখো, এরপর বলা হচ্ছে যে তার হলো কই, অর্থাৎ ভাবছি রেস্ট নিব, কিন্তু রেস্ট নেওয়া আর হলো কই। ম্যান প্রপোজেস, এটার মানে কি? ম্যান প্রপোজেস মানে হচ্ছে মানুষ ভাবে এক, হয় আরেক। মানে আমি ভাবছি আমি রেস্ট নিব, কিন্তু সেটা আর হলো না। এমন চমৎকার বদলার সকালে দরজায় প্রবল করোনারের শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো। মানে একদম এই যে তোমার দরজার ভিতরে এমনভাবে করা নাড়তেছে, একদম সব ফালা করে ফেলছে, সব ভেস্তে দিল। ভেস্তে মানে কি? মানে সব নষ্ট করে দিল। মিলিটারি আজ তার ঘরে, মানে যখন করা নাড়তেছে নুরুল হুদার ঘরে, তখন নুরুল হুদা বলতেছে যে মিলিটারি আসছে তার ঘরে। সে ভাবছে যে মিলিটারি চলে এসেছে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ এই দোয়াটা পড়ে আর কি। সে এই দোয়াটা পড়তে সে দরজার দিকে এগোয়, মানে দরজার দিকে আস্তে আস্তে যায়। এই কয়েক মাস যে সে কত সূরাই মুখস্থ করেছে। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ সূরা পড়ে না, দোয়া দুরূদ পড়ে। তো এই কয়েক মাসে নুরুল হুদা এমন অনেক সূরা মুখস্থ করেছে। রাস্তায় বেরোলেই 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। মানে যখন সে রাস্তায় বের হয় তখন 5 কালেমা সবসময় তার কি হয়? ঠোঁটের উপর থাকে। 5 কালেমা থাকে, কখন যে মরে গেলে যাতে কালেমা সহ যাতে মরতে পারে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবুও একটা না একটা ভুল হয়েই যায়। মানে কোন দিক থেকে না মিলিটারি তাকে আক্রমণ করে, তবুও এই সারাক্ষণ 5 কালেমা মুখের উপর রাখে, তবুও একটা না একটা ভুল হয়ে যায়। ভুলটা কি দেখো, দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে গেছে। মানে দোয়া মনে আছে ঠিকই, কিন্তু টুপি মাথায় নিতে ভুলে গেছে, অথবা টুপি নিছে কিন্তু দোয়াটা ভুলে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে, ঠিক আছে, যে একটা করলে আরেকটা করতে ভুলে যায়। এবার আসলে এই প্রশ্নটা একটু সলভ করো। যে বলা হচ্ছে দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় দিতে ভুলে গেল, শূন্যস্থানে উপযুক্ত, মানে মাথায় দিতে ভুলে গেল। অ্যাকচুয়ালি কি মাথায় দিতে ভুলে গেল? হেলমেট, তারপর হচ্ছে কি, বলো এখানে কি হতে পারে? গুড, কি হলো বলো? টুপি। বলা হচ্ছে টুপিটা নিতে ভুলে গেছে। ওকে, আচ্ছা এইবার দেখো, খেয়াল করো, যখন সে দরজাটা খুলতে গেছে তখনকার কাহিনীটা দেখো। তখন বলছে যে দুটো ছিটকানি, অর্থাৎ তার যে ছিল, যে ছিটকানি যেটাকে উপর দিকে করে দেয় দরজার উপরে,
একটা খিল, খিল মানে হচ্ছে ওই যে ইয়েতে ঢাসা বলে আর কি এটাকে, এই খিলটা, এবং কাঠের এই যে ঢাসা আর কি। খিল হচ্ছে ওই যে তোমার একটা সিটকানি, আর একটা খিল মানে ওই যে দরজার সেফটির জন্য যেগুলো ইয়ে করে আর কি। তারপর যে ঢাসা হচ্ছে ওই যে তোমার এই টাইপ ইয়েগুলো আর কি, ঠিক আছে, যেগুলো দিয়ে এই যে মাঝখান দিয়ে রাখে একটা কাঠ। তারপর দেখো দরজার কপাট পাক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। তাহলে মিলিটারি নয়, তারা ভাবছে যে মিলিটারি, কিন্তু পরে দেখে যে মিলিটারি নয়, মিলিটারি তাদের ঘরে আসে নাই, কে আসছে ঘরে আসছে প্রিন্সিপালের পিয়ন। এবার প্রিন্সিপালের পিয়নকে দেখে বলছে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছে? কারণ আর যাই হোক মিলিটারি তো অ্যাটলিস্ট আসে নাই, মানে যাই হোক মিলিটারি অ্যাটলিস্ট আসে নাই। এরপর দেখো মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। কেন পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করতে? যাক আল্লাহ বাঁচাইছে, মিলিটারি না, মিলিটারি নয়, পিয়ন আসছে, ভাবছি মিলিটারি, এই জন্য তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, হ্যাঁ স্যার 5 কালিমা মুখস্থ করছিল, এক্স্যাক্টলি 5 কালিমা মুখস্থ করেছে ওই যে পাক সেনাবাহিনীদের থেকে মুক্তির জন্য, মানে যদি তারা কখনো গুলি করে তাহলে মুখে যাতে কালিমা থাকে, মরে যায় জান্নাত পায়, বুঝছো, এই আর কি। আচ্ছা কিন্তু লোকটা চিনচিনে গলায় গম্ভীর স্বরে হাঁকে, হাঁকে মানে হচ্ছে ডাক দেয়, যেখানে ব্যাখ্যা দেওয়া আছে, স্যার নে সালাম দেয়া, হ্যাঁ বলে এই ভাঙাচুরা গলায় খোঁচা খোঁচা দাড়িতে। তাহলে লোকটার প্রিন্সিপালের পিয়নের দাড়ি কেমন ছিল? খোঁচা খোঁচা, গলা কেমন ছিল? ভাঙাচুরা গলা। হ্যাঁ লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কেয়া আবি জানে হোগা। কি ব্যাপার? মানে আপনাকে প্রিন্সিপাল কি করেছে? তলব করেছে। এরপর আসো এটা একটু সলভ করো। পিয়ন ঘরে ঢুকে নুরুল হুদা কি করতে ইচ্ছে করে? মানে পিয়ন যখন ঘরে ঢুকে, জড়িয়ে ধরে দুগালে চট মারতে, জড়িয়ে ধরে কোলাকুলি করতে, জড়িয়ে ধরে চুমু খেতে, মিলিটারি ক্যাম্পে কাটিয়ে দিতে। বলো কি হবে? ওকে আমি দেখতে পাচ্ছি সবার আগে উত্তর করেছে সুহানি, সাফা মারওয়া সুহানি। ওকে সো কি হবে বলো? জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। ওকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। আচ্ছা এরপর আসো আমরা একটু পরের ইয়েতে যাই। এরপর বলা হচ্ছে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে তা গত রাতে। হ্যাঁ মানে গত রাতে বলতে যে গত রাতে কলেজের দেওয়াল ঘেঁষে মানে দেওয়ালের পাশেই কে জানি গেছে বোমা ফাটিয়েছে। কারা কি ফাটিয়েছে? বোমা ফাটিয়েছে। এরপর দেখো মিসকিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া और आफोस जेने का, हाँ टाइम प्रिंसिपल साहेब का कोठी में গ্রেনেড ফেকা গেট তোর গিয়া। মানে এইটার মানে হচ্ছে যে এই যে দেখো এখানে লিখে দিয়েছি যে দুষ্কৃতিকারীরা বৈদ্যুতিক ট্রান্সফার উড়িয়ে দিয়েছে। তারা কি করেছে? বৈদ্যুতিক যে ট্রান্সফার রয়েছে সেটাকে একদম উড়িয়ে দিয়েছে। ফিরে যাবার সময় যখন তারা এই বৈদ্যুতিক ট্রান্সফরমার যখন উড়িয়ে দিয়েছে, ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে। তাহলে কার বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে? প্রিন্সিপাল। এবং সর্বশেষ গেট তোর গিয়া মানে বলছে যে গেট ভেঙে গেছে, এবং এই যে গ্রেনেড ছুঁড়েছে যে প্রিন্সিপালের, ওখানে কি হয়েছে? গেটটা ভেঙে গেছে। এরপর দেখো ভয়াবহ কাণ্ড, মানে খুবই ভয়াবহ। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, মানে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ইলেকট্রিক ট্রান্সফরমার কোথায়? উত্তর হচ্ছে কলেজের সামনের দেওয়াল ঘেঁষে। এরপর দেখো দেওয়ালের পর বাগান টেনিস লন। দেখো এখানে এই কোনটার পর কোনটা? তাহলে আগে দেওয়াল, হ্যাঁ তারপর বাগান, তারপর টেনিস লন, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ক্রিকেটের মাঠ। তার মানে খেয়াল করে দেখো দালানের পরে কি আছে? দুইটা মাঠ আছে, একটা ফুটবল আর একটা ক্রিকেটের মাঠ। মাঠ পেরিয়ে একটু বাদিকেই প্রিন্সিপালের কোয়ার্টার। তার মানে দেখো মাঠের কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার? বাদিকে। মাঠের কোন দিকে বলো? বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। এর সঙ্গে মিলিটারির ক্যাম্প আটকায় অ্যাটাক করা, মানে এর সাথেই মিলিটারির ক্যাম্প। সামনে দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় কে আছে, মানে কিভাবে এই কাজটা তারা করলো। এখানে মিলিটারির ক্যাম্প, এত পথ, এই যে কলেজের দালান, ক্রিকেটের মাঠ, টেনিস লন, সব কিছুর পেরিয়ে তারা কিভাবে চলে গেল। এবার আসে এটা একটু সলভ করা যে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে, কলেজের বাগানের দক্ষিণ পাশে, মাঠ পেরিয়ে একটু বাদিকে, কলেজ ক্লাবের দেওয়াল ঘেঁষে দক্ষিণ দিকে। গুড, সবার আগে উত্তর করেছে নাইম, উত্তর করেছে জানাতুন নাইম, উত্তর করেছে সি। তাহলে কি হবে বলো? মাঠ পেরিয়ে বাদিকে, মাঠ পেরিয়ে বাদিকে। ওকে মাঠ পেরিয়ে বাদিকে একদম দেখো ডিরেক্টলি আমাদের গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতেছে। আচ্ছা এরপর দেখো প্রিন্সিপাল পিয়ন জানবে কি করে? মানে প্রিন্সিপালের ওই পিয়ন সে কিভাবে জানবে? আও আপ হি কি ক সকতা, মানে সেটি আপনি বলতে পারবেন, মানে আমি তো জানি না, সেটা আপনি বলতে পারবেন। মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি? মানে বলছে যে
পিয়ন মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতিকারী, যারা এই মানে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বলছে। তার মাথাটা আপনা আপনি নিচু হয়ে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগবে, মানে আমার 5-6 মিনিট লাগবে বসার জন্য বলছে। এরপর সে কি বলতেছে, ওই যে প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের যে পিয়ন, সে মূলত আসছে নুরুল হুদাকে খবর দেওয়ার জন্য যে কলেজের প্রিন্সিপাল আপনাকে ডাকছে, এই জন্য সে বলতেছে। আচ্ছা, এরপর বলছে যে নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সদ্দার মির্দা কা ঘর জেনা হাগা। তারপর বলছে আব আবি আইয়ে, এক কর্নেল সাহেব পাউচ গিয়া সব প্রফেসরকে এত্তেলা দিয়া। তারপর হচ্ছে ফৌরন আইয়ে, মানে বলতেছে যে এখানে দেখো এটার ব্যাখ্যা দেওয়া আছে যে আব্দুস সত্তার মৃধা বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেব ইতোমধ্যে চলে এসেছেন, মানে ইতোমধ্যে কলেজে চলে এসেছেন, কর্নেলের আসার আগের কথা ছিল আপনার সব। তারপর বলছে প্রফেসর ডেকেছেন, তাড়াতাড়ি আসুন, মানে আপনাকে সব প্রফেসরদেরকে, কলেজের যত প্রফেসর আছে সব প্রফেসরকে কলেজে রাখছে, আপনি তাড়াতাড়ি আসুন। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করায় ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় গড়গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে তার বাসা থেকে, অর্থাৎ নুরুল হুদার বাসা থেকে জিওগ্রাফির বেবি ট্যাক্সিতে করে পিয়নটা কই যায়? উত্তর হচ্ছে কি, ইসহাক মিয়া কই যায়? উত্তর হচ্ছে জিওগ্রাফির প্রফেসরের দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললে চলে, মানে সে সারাদিন কর্নেলদের সাথে থাকতে থাকতে এখন তাকে নিজেকেও কর্নেল বলতে চলে, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করো, দেখো, তবে একটু বুঝো, গদ্যটা একটু ভালো করে বুঝো, মানে কমেন্ট না করে বুঝে ইয়ে জিনিসটা করো, মানে উল্টাপাল্টা আজারে কমেন্ট করে তো লাভ নাই, বুঝো, লাইনগুলো বুঝো। যখন কমেন্টটা লিখতেছো তখন একটা লাইন চলে গেলে ওই লাইনটা না বুঝলে ওটা থেকে এমসিকিউ আসলে এটাই লস, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো, তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোদ চলে আসায় হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেল। অর্থাৎ বলেছেন যে ভোরবেলায় যখন কলেজের ভিতরে যখন কর্নেল খোদ মানে হচ্ছে নিজেই যখন চলে আসে, তখন হয়তো ডেমোটেড, মানে একটু পিছপা হয়ে গিয়েছেন, ডিমোটিভেট আসে না, ওটা থেকে আর কি ডেমোটেড। হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল মানে লেফটেন্যান্ট কর্নেল তখন একটু ডেমোটেড হয়েছেন, আরও নিচে নামতে পারে, মানে নিচে নেমে গেছে, কিন্তু ক্যাপ্টেনের দিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাব মানে কি? প্রাদুর্ভাব মানে হচ্ছে অহেতুক আবির্ভাব, মানে হুদাই মিলিটারির মিলিটারিরা যারা আসছে তারা মানে কোনো কাজ ছাড়াই চলে আসছে। তারপর দেখো, মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কে বাংলা বলা ছেড়েছে? ওই যে পিয়নটা ছিল, পিয়নটা বাংলা বলা ছেড়ে দিয়েছে। কেন ছাড়ছে? তখন অনেকেই কিন্তু বাংলা বলতো না, উর্দু বলতো, যাতে করে পাকিস্তানি ওই যে মানে পাকিস্তানি হানাদার যারা ছিল তাদের সাথে উর্দু বললে যাতে উর্দু তাদের ভাষা একটু সিম্পেথি পায়, আর যাতে মনে করে যে পশ্চিম পাকিস্তানের মুখ। তা দেখো, কোন কালে দাদা না পরদাদার ভয়াম মানুনাকে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা, মানে খাস খানসামা মানে হচ্ছে যে আহার পরিবেশন করে যারা, ওই যে মোটা সোটা যারা আহার পরিবেশন করে, সেই সুবেদারের দিন রাত এখন উর্দু বলে। অর্থাৎ তারা এখন কি করতেছে? দিন রাত উর্দু বলতেছে। আচ্ছা, এরপর দেখো, বলছে যেতেই হবে। কে বলতেছে? দেখো, অসময় বৃষ্টিতে ভিজে এটা তোমার হবে, তোমার হাঁপানির টানটা আবার। এইবার এটা বলতেছে তার বউ, যে তোমাকে কি এখন যেতেই হবে? এই অসময়ের ভিতরে বৃষ্টিতে ভিজে যখন তুমি যাবা তখন তোমার হাঁপানির টানটা আবার উঠবে। তার মানে এখান থেকে আমরা জানতে পারি নুরুল হুদার হাঁপানি প্রবলেম ছিল। এরপর দেখো, বউয়ের এইসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? বলছে যে বউয়ের এইসব কথা শুনে কি আমার লাভ আছে? বউ আমার এইসব সোহাগ দেখাই দিয়েছে, কিন্তু আমি যদি না যাই তাহলে প্রিন্সিপাল যে ধমক দিবে সেই ভাগটা তার বউ নিবে না। এর উপর কলেজে কর্নেল এসেছে, তাও আবার কলেজে কর্নেল চলে এসেছে। মনে করো কলেজে এমনিতেই নর্মালি প্রিন্সিপাল থাকলে একটা হিসাব, কিন্তু উপর মহল থেকে যখন কেউ আসে তখন তো অবভিয়াসলি তাকে তাড়াতাড়ি করতে হবে। ওকে, তাড়াতাড়ি কি করতে হবে? যেতে হবে। এরপর দেখো, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। এটার মানে কি? মানে এই যে দেরি করে আসছি, যদি আমার উপর খেপে যায় তাহলে ফায়ারিং স্কোয়াড মানে যেখানে দাঁড়ায়, মানে এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় মানুষকে ফায়ার করে। বলছে এখানে যদি আমাকে যদি দাঁড় করায় তাহলে আমি বলবো যে গুলিটা আমার একদম কোথায়? গুলিটা আমার একদম মাথায় ইয়ে করেন, মানে বুকে না দিয়ে মাথাতে দেন, তাহলে আমি সাথে সাথে মরে যাবো। এটার মানে হচ্ছে এটা। এরপর দেখো, প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? তদবির মানে হচ্ছে এই আবদারটুকু আর কি, যে গুলিটা মাথায় ছাড়েন, এই আবদারটুকু কি প্রিন্সিপাল করবে না? তারপর দেখো, পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়তেছে, মানে দিন নাই রাত নাই, পাকিস্তানের পক্ষে ছিল প্রিন্সিপাল, দিন রাত দোয়া দরুদ পড়তেছে। এবার দেখো, প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ে কার জন্য? মুক্তি বাহিনীর জন্য, শিক্ষকদের জন্য, পাকিস্তানিদের জন্য, পরিবারের জন্য। ওকে, সবার আগে উত্তর করেছে জান্নাতুন নাইম,
ইমতিয়াজ ফারাবি উত্তর করেছে, সুমাইয়া মুস্তাফি উত্তর করেছে। গুড, দেখো উত্তর কি? উত্তর হচ্ছে কি পাকিস্তানিদের জন্য। উত্তর কি বলো? পাকিস্তানিদের জন্য। গুড, উত্তর কি পাকিস্তানিদের জন্য। এরপর খেয়াল করো, এরপর বলছে সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। মানে একদিকে প্রিন্সিপালের জন্য কলিগদের গালাগালি করতেছে, আরেকদিকে দেখা যাচ্ছে যে কি আরেকদিকে দেখা যাচ্ছিল কি যে একদিকে আমার কলিগরা গালাগালি করতেছে, আরেকদিকে ওই যে পাকিস্তানিদের জন্য আল্লাহর কাছে দোয়া দরুদ পড়তেছে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছ থেকে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। অর্থাৎ বলছে যদি আপনারা পাকিস্তানকে বাঁচাতে চান তাহলে শহীদ মিনার হটাও, মানে শহীদ মিনারগুলো ভেঙে ফেলো, করে ফেলো। তো এখানে খেয়াল করে দেখো কেন এই কথাটা বলছে, শহীদ মিনার কথা কেন বলছে? কারণ শহীদ মিনারটা কিন্তু আমাদের ভাষাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা বাঙালিরা তাদের সাথে আমাদের মূল ঝামেলাটা ছিল ভাষা নিয়ে, যে ভাষার যে আইকন, সেই আইকনটাকে সরিয়ে দাও। এরপর দেখো এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, তাহলে পাকিস্তানের শরীরের কাঁটা কি? হ্যাঁ, শহীদ মিনার। এরপর দেখো খেয়াল করে দেখো, পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরোগ করতে হলে এমন কাটা উপড়ে ফেলতে হবে, তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদ পরামর্শ শুনেছে। এই যে ডক্টর আফাজ আহমেদ, যাকে আমরা তখন ধরে প্রিন্সিপাল করে বলছি, সেই প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। তারপর দেখো গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে, মানে প্রথমেই কামান ধরেছে, বন্দুক ধরেছে কিসের দিকে? শহীদ মিনারের দিকে। প্রথমেই বন্দুক ধরেছে কিসের দিকে বলো? শহীদ মিনারের দিকে, মানে শহীদ মিনারটাই তাদের মূল সমস্যা। এরপর খেয়াল করো, দেশে একটা শহীদ মিনার আর অক্ষত নাই, মানে তারা দেশের সবগুলো শহীদ মিনারকে ভেঙে চুরে ফেলেছে। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এই লেকচারারের গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে তারপর দেখো কাপাটা টার্গেট করতে অনুরোধ, কপালটা টার্গেট করতে অনুরোধ করার মানবে না। মানে এই যে প্রিন্সিপাল তাদের জন্য এত কিছু করছে, এত সুপারিশ, এত তাদের জন্য এত কিছু, এই যে তাদেরকে শহীদ মিনার হটাতে বলছে, এত পরামর্শ দেয়, আর প্রিন্সিপাল যদি অনুরোধ করে যে আমার এই টিচারটার কপালে গুলি করেন, তাহলে তো অবশ্যই তারা এটা মানবে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগকে তাও বা সাব অর্ডিনেটরের জন্য এতটুকু করবে না? মানে সে একজন সাব অর্ডিনেটর, তার জন্য কি এতটুকু করবে না? এই অনুরোধটা রাখবে না? এরপর দেখো প্যান্টের পা গলিয়ে দিতে সে শোনে, মানে প্যান্ট পড়তেছে এমন সময় সে শোনে রান্নাঘর থেকে তার বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, এখন কি হয়? মানে বলছে তো তুমি তাড়াতাড়ি চলে এসো, পরিবেশ পরিস্থিতি ভালো না। এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম মানে একদম পুরো দমে হরদম খবর চলছে, সিচুয়েশন নর্মাল। অর্থাৎ রেডিও টেলিভিশনে বলছে যে এখন দেশের সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মানে দুশ্মন যারা আছে তাদেরকে সম্পূর্ণ কবজা মানে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসা গেছে। এরপর দেখো মিসক্রিয়েন্টরা এখন সব খতম, মানে শত্রুরা, দুষ্কৃতিকারীরা তারা সব খতম। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর, মানে প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিবে। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়। তারপর দেখো আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। অর্থাৎ এটার মানে হচ্ছে যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। অর্থাৎ তারা বলতে যে জনগণের দ্বারা যারা নির্বাচিত হবে তাদের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিব। এরপর দেখো সবই তো নর্মাল হয়ে আসছে, বাঙালি ইস্ট পাকিস্তান গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবাই তো স্বাভাবিক, এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? অর্থাৎ সবই স্বাভাবিক, কিন্তু আসমা কেন এসব বাজে কথা বলতেছে? আসমাকে নিয়ে আর পারা যায় না। তার মানে তার যে বউ ছিল সেই বউয়ের নাম কি? উত্তর হচ্ছে আসমা। এই আসমা দেখো মানে তার স্বামীর প্রতি ভালোবাসাটা এখানে ফুটে উঠেছে। এরপর দেখো সে কি করছে, এই বৃষ্টিতে শুধু ছাতাতেই তার কুলাবে না, মানে শুধু একটা ছাতা দিলেই তার ভালোবাসা কুলাবে না, বউয়ের আরেক দফা সোহাগ মানে বুঝতে পারতেছে আদর শোনা গেল। সেই সোহাগটা কি? তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মিন্টু হচ্ছে আসমার ভাই অর্থাৎ নুরুল হুদার শালক, বলছে তুমি বরং মিন্টুর এই রেইনকোটটা তুমি নিয়ে যাও। এইবার দেখো আমরা এইটা একটু সলভ করি। তারপর দেখো কালকে বাংলা পরীক্ষা আছে, এই গদ্যটা সিলেবাসে আছে, এটা কি আজকে শেষ হবে? হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যেভাবে কথাবার্তা বলো, যেভাবে কমেন্ট করো, এইভাবে করলে তো শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো, মানে কতবার? এখান থেকে এটা ইম্পর্টেন্ট,
এই মিলিটারি যখন আক্রমণটা যখন শুরু হয়েছে তখন থেকে বলছে 4বার অলরেডি তারা বাড়ি পাল্টে ফেলেছে। এখন আসার পর নিচতলায় ভদ্রলোক একদিন বলছিল আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়িতে পাঠিয়ে দিলাম, শুনে বুকটা আমার টিপ টিপ করছিল। মানে কি, মানে যখন সে নতুন বাসাতে উঠছে তো ওই বাসাতে একজন বলতেছে যে আমার ভাইটাকে ঢাকাতে রাখলাম না। এটা শুনে আসমা তার ভাইয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ, মানে মিন্টুর ব্যাপারে, তো বলছে যে মিন্টুকে আবার কোনো পাঠিয়ে দিবে নাকি এইটার জন্য। এবার যদি তার শালার প্রসঙ্গ, এখানে প্রসঙ্গ বানানটা মিস্টেক আছে, প্রসঙ্গ তোলে, মানে বলছে এবার যদি শালার প্রসঙ্গ তোলে তাহলে তো বলবে যে আমরা সহ একসাথে বাড়িতে চলে যাই। তারপর দেখো নিরাপত্তার জন্য এসে প্রথমে এসেছে কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরেই বলা চলে। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকের জানালার ধারে দাঁড়ালে চোখ পড়ে বিল আর ধান ক্ষেত, অর্থাৎ পূব দিকের জানালাতে যদি তাকায় তারা একদম মানে প্রত্যন্ত একটা অঞ্চল, গ্রামের একেবারে অঞ্চল। হ্যাঁ, তো এই অঞ্চলটা তারা যদি ইয়ে করে তাহলে দেখা যাচ্ছে যে সেখানে তাদের মানে শুধু বিল আর ধান ক্ষেতের দিকে তাদের চোখ পড়তেছে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর দেখো তার কি বিপদ, এদিকে নাকি নৌকা করে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, মানে স্টেন গান একদম মেশিন টেশিন নিয়ে, পিস্তল টিস্তল নিয়ে। এদিক থেকে মনে হচ্ছে ওখানে বিল আছে, তো বিল দিয়ে নৌকাতে করে পোলাপাইন নাকি ছোকরা বানিয়েছে, ছেলেপেলেরা নাকি চলে আসে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, এটা অস্ত্র হবে, মানে শুধু নৌকা দেখে আর সেই নৌকা ভরা অস্ত্র। এর উপরে বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মানে যদি মিন্টুর কথা তোলে, মিন্টু তো মুক্তিযোদ্ধার লোক ছিল, তো যদি মিন্টুর কথা তোলে তাহলে তো একেবারে অস্ত্র ঘরের ভিতরে ঢুকে যাবে। এরপর দেখো মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে না, তার বউ জানে না। কিসিঞ্জার সাহেব বলেছেন এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে অভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাটবাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না না না, এ ধরনের ভাবনা ধারে কাছে গেছতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, মানে তাদের যে নিচের ফ্ল্যাট আছে ওখানে থাকে এক ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। মানে ওই যে মালিকটা থাকে তার শ্বশুর একদম সর্দার গোছের রাজাকার, মানে বড়সড় রাজাকার। কেন বড়সড় রাজাকার বলছে দেখো, রাজাকার বলছে এই জন্য যে সপ্তাহের 2-3 দিন মেয়ের বাড়ির রেফ্রিজারেটর, ট্যাপ, রেকর্ডার, দামি দামি সোফা, ফ্যান, খাট পালং সব কি করে, সব চালান পাঠায়। এখন দেখো পাঠাইলে কিভাবে রাজাকার, প্রশ্ন হচ্ছে এটা, পাঠাইলে কিভাবে রাজাকার। আচ্ছা, স্লাইড মিস্টেক হয়েছে, লাইন তো পাই নাই তোটা কি, আচ্ছা 2-4 লাইন মনে হয় মিস্টেক হয়েছে। আচ্ছা, হইলে তো এখন আর আমার কিছু করার নাই, যদি হয়ে যায় তাহলে আর কিছু করার না, আমি পরে স্লাইডটা দেখতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো আমি এখন আর অ্যাড করতে পারবো না। একটু যেটা বাসো ওইটা দাগ দিয়ে রাখো, ওটা তোমরা নিজেরা পড়ে নিও। এখানে একটু খেয়াল করো, দেখো সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর পাঠায়, মানে এগুলো পাঠাইলে, যে খাট পালং এগুলো পাঠাইলে কিভাবে রাজাকার হয়। তখন রাজাকাররা কি করতো, পাকিস্তানিরা যাদেরকে আক্রমণ করতো, যাদেরকে ধরতো, তো তাদের ঘর বাড়ি থেকে যখন নিয়ে যেত তখন তাদের ঘর বাড়িতে যে আসবাবপত্র, হ্যাঁ খাট, টিভি, ফ্রিজ এগুলো ছিল, এগুলো রাজাকাররা নিয়ে যেত। এই জন্যই ভাবছে যে হয়তো রাজাকার হবে, দেখি তো ফিট করে কিনা। এবার দেখো রেইনকোটটা নিয়ে আসছে, আমরা এগিয়ে এসে তার গায়ে, সরি এটা আসমা হবে, আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা জড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো। দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হয়েছে? অর্থাৎ বলতেছে যে মিন্টু তো বড় ছিল, তো নুরুল হুদা মোটামুটি একটু ছোট ছিল। যখনই মিন্টুর রেইনকোটটা গায়ে দিয়ে দিছে তখন ওই আসমা তার বউকে খোঁচা দিয়ে বলছে, মিন্টু তো ভাই আমার অনেক বড় ছিল, মানে অনেক লম্বা চড়া ছিল, তুমি তো তার মধ্যে এত লম্বা চড়া নয়। আবার দেখা যাচ্ছে এই যে মিন্টুর দৈর্ঘ্যের সাথে তার দৈর্ঘ্যের কি করতেছে, তুলনা করতেছে। এরপর খেয়াল করো, দেখো ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, মানে এই যে রেইনকোটটা ছিল একদম তোমার আর কিছুই ভিজবে না, পায়ে বৃষ্টিও লাগবে না, মানে একদম গোড়ালি পর্যন্ত ঢাকা গেছে, তোমার পায়ে আর বৃষ্টিও লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে টুপিটা এনে জড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, কে বলতেছে এটা, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা বুলি শুনে সে চমকে উঠে, মানে মেয়েটা ওই যে মুক্তিযোদ্ধার তার মামার যে রেইনকোট, এই রেইনকোটটা গায়ে দিছে, আর তো ছোট মেয়ে, ও ভাবছে যে তার মামা, হ্যাঁ ও ভাবছে তার মামার মতো দেখতেছে, এই জন্য সে বলছে আব্বু ছোট মামা হয়েছে, মানে আব্বুকে দেখতে ছোট মামার মতো লাগছে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে, এটা শুনে সে আবার ভয় পাইছে। সে ভাবছে যে মিন্টু আবার অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে না তো, এর মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি। যদি মিন্টু ঘরে ঢুকে, মিন্টু যেহেতু মুক্তিযোদ্ধা, তার মানে তার পিছে পিছে অবশ্যই মিলিটারিরাও ঘরে ঢুকছে। তার মানে না দরজা ছিটকানি ও খিল বন্ধ না, তাহলে সবই তো বন্ধ, তাহলে মেয়ে কেন কথা বললো, তার কি মিন্টুর মতো দেখাচ্ছে। এবার সে ভাবছে যে না, তার মানে আমাকে মিন্টুর মতো দেখাচ্ছে, মিলিটারি আবার ভুল করে বসবে না তো। এইবার সে কনফিউজড যে
এইটা পরে আমার মেয়ে যদি বলে যে আমাকে মুক্তিযুদ্ধের মতো দেখাচ্ছে, তাহলে মিলিটারিরা তো আমাকে ভাববে যে মুক্তিযুদ্ধের মতো দেখাচ্ছে। তারপর দেখো এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, তার মানে মেয়ের বয়স 2.5 বছর, ছেলের বয়স কত বছর? 5 বছর। গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি বাহিনী, তা না? অর্থাৎ সে বলছে আব্বুকে, তার মানে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। ওকে, এবার আসে এটা একটু সলভ করো। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? খুব ভালো লাগছিল, চমকে উঠছিল, স্বর্গীয় অনুভূতি জাগে, শান্তির ছোঁয়া লাগে প্রাণে। স্যার এই গল্পটি কার জবানিতে লেখা? এই গল্পটির মানে অধিকাংশ মানে বলা চলো 90% নুরুল হুদা জবানিতে লেখা। সো যদি এটার প্রশ্ন আসে নুরুল হুদা জবানি। কিছু কিছু প্রসঙ্গে গল্পের শুরুর দিকে আমরা দেখি যে এগুলো নাম পুরুষের জবানিতে লেখা, মানে এগুলো লেখক নিজেই বর্ণনা করেছেন আর কি। ওকে, সবার আগে উত্তর করেছেন মিন্টু শাহিন রাজ। গুড, এটার উত্তর কি বলো? বাড়ি সে কি করেছিল? চমকে উঠেছিল, চমকে উঠেছিল। ওকে, চমকে উঠেছিল। ওকে, এবার আসো নুরুল হুদার ছেলের বয়স কত? সলভ করো। নুরুল হুদার ছেলের বয়স কত? কত হবে বলো? গুড, উত্তর হচ্ছে 5 বছর। আর মেয়ের বয়স কত? 2.5 বছর। মেয়ের বয়স কত? 2.5 বছর। আচ্ছা, এরপর আসো খেয়াল করো, এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে সে ভ্যাবাচাকা খায়। মানে ভ্যাবাচাকা খায় বলতে মানে নতুন রূপে দেখে সে একদম ভ্যাবাচাকা খেয়ে যায় না, ভঙ্গ পাচ্ছে, এটা কি জানি, খামোখা ভয় পাচ্ছে, মানে এটা ভয় হবে, মানে এটা দেখে সে খামোখা তো ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ কেন হবে? অর্থাৎ মিলিটারিরা তো বুঝবে যে রেইনকোট গায়ে দিলেই কি এটা কি মিলিটারি মানে মুক্তিযুদ্ধ হয়ে যাবে নাকি? বৃষ্টির দিন রেইনকোট হয়তো পড়তেও পারে। মিলিটারির কি আর বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শুনেন, মিলিটারি যাদের ধরে মিছেমিছি ধরে না, সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে মানে সামহাও আর আদার্স ইনভলভ, মানে তাদের কোনো একটা অ্যাক্টিভিটিস, তাদের কোনো একটা কার্যকলাপের কারণে তাদেরকে হয়তো বুঝে যে তারা মুক্তিযুদ্ধ, এই জন্য তাদেরকে ধরে। শ্বেতবাবু এসব থেকে শত হাত দূরে, মানে শ্বেতবাবু মানে আমি তো এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলে ফিরে এসে দেশের ভেতরে ধমাধম মিলিটারি মারে, মানে মিলিটারিদের কথা বলছে, তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ শালা মিলিটারি, শালা মুক্তিযুদ্ধে, তার দুলাভাইয়ের তো দোষ না, আমার তার দোষ নাই। এই যে মিলিটারির প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে দেয়, টপাটপ মানুষ মারে, তারপর হচ্ছে মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এইসব নিয়ে একটু শব্দ করেছে? অর্থাৎ এই যে আমি তো কলেজে সাধারণ লেকচার, আমি তো কখনো এইসব নিয়ে কথাই বলি না। মিলিটারি যেভাবে ইচ্ছে এইভাবে তারা করতেছে। এবার দেখো, এটা দেখো, ড্রেসিং টেবিলের সামনে নিজেকে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়? 1, নতুন রূপে ভ্যাবাচ্যাকা খায়, চমকে উঠে আনন্দিত হয়, নিজেকে মিলিটারি মনে করে। কি হবে বলো? 1 ক হবে, অর্থাৎ নতুন রূপে কি খায়? নতুন রূপে ভ্যাবাচ্যাকা খায়। আচ্ছা, এরপর আসো কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টার। তার মানে দেখো, কলেজের দেওয়াল ঘেঁষে একদম, মানে কলেজের দেওয়ালের পাশেই ছিল প্রিন্সিপালের কোয়ার্টার, পাশে মিলিটারির ক্যাম্প, আবার প্রিন্সিপালের কোয়ার্টারের পাশেই ছিল মিলিটারির ক্যাম্প। ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউই আসে না। তারপর দেখো মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়ে রয়েছে কবে থেকে, মানে গা ঢাকা দিয়ে রয়েছে, তারা আর প্রকাশ্যে কলেজে আসে না। সে তো রোজ টাইমলি যায়, মানে এখানে তার কথা বলতেছে যে আমি তো রোজ টাইমলি যাচ্ছি কলেজে। স্টাফ রুমের কলিগরা ফিসফিস করে কোথায় কোন ব্রিজ, এটা ব্রিজ হবে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি হ্রাস পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গিয়েছে, কই সে, হ্যাঁ সে তো এইসব আলাপের মধ্যে কখনোই থাকে না। অর্থাৎ নুরুল তার নিজের কথা বলতে চায়, আমি তো এইসব আলাপের ভিতরে কখনোই থাকি না। তারপর দেখো এইসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়, মানে যখনই এইসব মুক্তিযুদ্ধের রিলেটেড কথাবার্তা উঠে তখন সে কি করে? উঠে চলে যায়। ডক্টর আফাজ আহমেদের খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবিসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে, মানে এই যে আশুমানি যেটা আসবে, অর্থাৎ যেই পতনটা আসবে, অর্থাৎ যারা হিন্দু যারা রয়েছে, তারপর হচ্ছে মিসক্রিয়েন্ট যারা রয়েছে, মিসক্রিয়েন্ট বলতে এখানে মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হচ্ছে,
তো তারা যে তাদের নিশ্চিত, তাদের পরাজয় যে সুনিশ্চিত, এটা তার খ্যাস খ্যাস গলায় ছিল। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আফাজ আহমেদের বা প্রিন্সিপালের গলা কেমন? উত্তর হচ্ছে খ্যাস খ্যাস গলা। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদ, এখানে প্রফেসর বানানটা মিস্টেক আছে, উর্দুর প্রফেসর, তাহলে উর্দুর প্রফেসরের নাম কি? উত্তর হচ্ছে আকবর সাজিদ। প্রিন্সিপাল তাকে আজকাল তোয়াজ করে, তোয়াজ বলতে খুব তেল মারে বা খুব ইয়ে করে, হ্যাঁ, খুব প্রায়োরিটি দেয়। তো এখানে সেই জিনিসটা বলছে প্রিন্সিপাল আজকাল মোটামুটি তাকে অনেক ভালো তোয়াজ করে। মিন্টু ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর তার পা শিরশির করছে, হ্যাঁ, আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছেন সেই কখন, অর্থাৎ প্রিন্সিপাল তাকে সেই কখন ডেকে পাঠিয়েছেন। এরপর দেখো সে রাস্তায় নেমে পড়লো। যখনই রাস্তায় নেমে পড়লো তখন কি হলো? রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়া সে এখন করছে না। রেইনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হয় না। রেইনকোটের উপর বৃষ্টি পড়তে অবিরাম, মানে রেইনকোটের উপরে বৃষ্টি পড়তেছে অবিরাম। কি মজা, আর গায়ে লাগে না একটি ফোঁটা। অর্থাৎ রেইনকোটের উপরে বৃষ্টি পড়তেছে কিন্তু আমার ভিতরে আর বৃষ্টি লাগতেছে না, এটা একটা অন্যরকম অনুভূতি। এরপর দেখো টুপির বারান্দাবে, মানে টুপির ওই যে উপরে যে ইয়েটা থাকে, এটা এই টুপির বারান্দাবে গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে চেটে দেখে, মানে এই যে চেটে বলতে যখন জিব্বা, যখন এখানে যখন ইয়ে পড়ে তখন সে এইভাবে করে মানে পানিগুলো জিব্বা দিয়ে চেটে দেখে, সেটার কথা বলছে। ঠিক পানসে স্বাদ নয়, মানে ঠিক পানসে, একেবারে পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতে লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? তারপর দেখো পাঞ্জাব আর্টিলারি না বালুচি রেজিমেন্ট, মানে এখানে ওই যে পাঞ্জাবের মানুষ নাকি বালুচি রেজিমেন্ট না, হ্যাঁ, নাকি কমান্ডো ফোর্স, মানে তাকে দেখে কিসের মতো লাগতেছে, কোন বাহিনীর মতো লাগতেছে, নাকি প্যারামিলিটারি, নাকি মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত, মানে এই যে পাকিস্তানি মিলিটারি যারা ইয়ে থাকে তাদের তো এক এক জানের এক এক নাম থাকে, এক এক সুরত থাকে, তাকে আবার কোন সুরত, কোন দলের মতো দেখাচ্ছে, এইটা নিয়ে সে চিন্তিত। এরপর দেখো রেইনকোটে তাকে নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে হোক, সে বেশ হনহন করে হাঁটে, তার মানে তার হাঁটার গতি কেমন? হনহন। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতরে কি সুন্দর ওম, ওম মানে হচ্ছে আরাম, বুঝছো, খুব গরম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে, মানে মিন্টু খুব ভালো কাজ করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। কোন দিকে তাকাতে হয়? উত্তরে। এরপর দেখো মিলিটারি লরির ল্যাসটাও নাই, লরি বলতে ওই যে ছোট ছোট যে জিপ গাড়িগুলো, এই মিলিটারি এই গাড়িগুলোর কোনো মানে দেখাই যাচ্ছে না। তারপর দেখা আবার তার বাস তো নামগন্ধ নেই, মানে বাসও দেখা যাচ্ছে না, মিলিটারির লরিগুলো দেখা যাচ্ছে না, মানে এটা তারা বোঝাচ্ছে রাস্তা পুরোটা ফাঁকা। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় কোন দিকে বলো? কোন দিকে? দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে? বলো কি হবে? আচ্ছা, একজন বলছে যে টুপির তেজ পানিতে লাগলো নাকি, মানে টুপির তেজ বলতে টুপিটা তো ছিল তোমার ওই যে মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধাদের যে তেজ, এই তেজটা পানিটা ঠিক পানসে নয়, মানে পানি পানসে মনে হওয়ার কথা, একটু তেজ তেজ মনে হয়েছে আর কি। আবার মুক্তিযোদ্ধাদের রেইনকোট, তো এখানে বলছে টুপির তেজ বলতে রেইনকোটের যে তেজ সেটা আর কি, সেটার কথা বলছে। গুড, এটার উত্তর কি হবে সবাই? আচ্ছা দেখো এখানে আমরা একটু খেয়াল করে দেখি, দেখো আমরা একটু দেখি এখানে কিন্তু বলেছে, হ্যাঁ দেখো কই জানি এটা, এই যে উত্তর, ঠিক আছে, কি হবে বলো? উত্তর হবে। ওকে, সো উত্তর কি হবে বলো? উত্তর হবে। গুড, ভেরি গুড। এইবার আসো, এরপর খেয়াল করে দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য, এটা তো আমরা পড়লামই। এরপর দেখো আচ্ছা, এরপর খেয়াল করো বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একবার একলা, মানে নুরুদা সে নিজেই একলা। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেটের ছোট দোকানের ঝাপ একটুখানি তোলে দোকানদার তাকিয়ে রয়েছে উত্তরের দিকে। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি, মানে উত্তরের দিকে দোকানদার তাকিয়ে রয়েছে। তারপর দেখো দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, মানে দোকানদার যে ছেলেটা ছিল ও খুব একটু বাচাল টাইপের ছিল। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, মানে বিড়বিড় করে কথা বলে। কাল শুনেন নাই মিরপুরে বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, মানে ওই যে পরিবেশ পরিস্থিতির কথা ওই ছেলেটা বলতেছে, একটু বাচাল টাইপের, বেশি কথা বলে। কমপক্ষে 5টা খান সেনা খতম। বিবিসি কইছে, কি কইছে? রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই চিপচিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। তাহলে নুরুলুদের যে বাসে করে যায় বা যে বাসে করে উঠে সেটা একটা স্টেট বাস। হ্যাঁ, কেমন বাস? স্টেট বাস। এবং কি রঙের? লাল রঙের একটা স্টেট বাস, মানে যাত্রী পারাপারের বাস আর কি, স্টেট বাস বলতে বোঝায়। এরপর দেখো বাসে যাত্রী কম, না না, কন্ডাক্টররা সবসময় যেমন, খালি গাড়ি বলে
হ্যাঁ চেঁচায়, মানে গাড়ি পুরোটাই ভরা কিন্তু কন্ডাক্টররা সবসময় বলে খালি গাড়ি, গাড়ি খালি, আসেন আসেন। এটা সেরকম নয়, মানে সেরকমটা নয়, আসলেই খালি, গাড়িটাও খালি, আবার কন্ডাক্টর বলতেছেও খালি। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের বিঝে মাটিতে, মানে বাসের মধ্যে তার রেইনকোট থেকে আস্তে আস্তে পানি পড়তে লাগলো। এজন্য তার একটু খারাপ খারাপ কথা, অন্তত টিটকানি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলছে না। অর্থাৎ এই যে তার পানি, রেইনকোটের পানি গাড়ির ভিতর পড়তেছে, তাকে অন্তত কেউ টিটকারি করার কথা কিংবা তাকে কেউ কিছু বলার কথা, কেউ তাকে কিছুই বলছে না। ওকে, কেউ তাকে কি বলছে না, কিছুই বলছে না। এরপর খেয়াল করে দেখো, তারপর দেখো বলা হচ্ছে যে ঠোঁটে তার একটু হাসি বেছানো থাকে, মানে সবসময় তার ঠোঁটে একটু হাসি থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটে পানিতে ভাসে 6 লাফ গেলেও কেউ টুশব্দ করছে না। কেউ কেন কোনো টুশব্দ করছে না জানো? কারণ এটা এটা মুক্তিযোদ্ধাদের, এই জন্য কেউ কিছু বলছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? এবার সে চিন্তায় পড়ে গেছে। তার মানে তার পোশাকের কারণে কি সবাই তাকে ভয় পাচ্ছে, এমন কিছু নাকি? খালি রাস্তায় পেয়ে বাস চলে জোরে, মানে খালি রাস্তা পেয়ে বাসটা খুব জোরে চলতেছে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারতেছে না। মানে বাসে অনেক সময় যখন অনেকগুলো সিট ফাঁকা থাকে তখন আমরা কোন সিটে বসবো এটা নির্বাচন করতে পারি না। টলতে টলতে একবার এই সিট দেখে, মানে একবার এদিকে ধুলে ধুলে একবার এই সিট দেখে, পছন্দ হয় না, ফের ওই সিটের দিকে তাকায়, মানে একবার এক সিট দেখে। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে, মানে দুজন যাত্রী বাস থেকে তাড়াতাড়ি কি করে উঠে পড়ে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। মানে ওই যে নুরুল হুদাকে দেখে দুজন তারা কি করে গাড়ি থেকে নেমে পড়ে। কেন নেমে পড়ে এটা একটু খেয়াল করে দেখো, সেটা একটু পরে বলতেছি। নুরুল হুদাকে দেখে কেন নেমে পড়ছে সেটা পরে বলছি। এবার দেখো বাস স্ট্যান্ডের পিছন দিক থেকে কতজন যাত্রী উঠলো? 2 জন, 3 জন, 4 জন, 1 জন। 6 লাফ কি? 6 লাফ মানে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, মানে পানি সব জায়গায়, 6 লাফ মানে পানি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ওকে, সুহানি উত্তর করেছো সবার আগে, বলো কয়জন? গুড, উত্তর হচ্ছে 2 জন। দেখো 2 জন কেন নেমে পড়ছে সেই প্রসঙ্গটাতে আসতেছি। দেখো 2 জন কেন নেমে পড়ছে সেই প্রসঙ্গটাতে আসতেছি। ওকে, আচ্ছা এইবার খেয়াল করো, দেখো এইবার আসো, সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। মানে ওই যে তার মুক্তিযোদ্ধাদের যে রেইনকোট রয়েছে সেই মুক্তিযোদ্ধাদের রেইনকোট দেখে তাকে, এটা দেখে সে কি করে, সে পালাই যায়। বুঝতে পেরেছ? এটা সে বুঝতে পেরেছে। আচ্ছা এবার খেয়াল করো, আচ্ছা এবার দেখো লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, মানে নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে। ক্রিমিনালরা সাধারণত মুক্তিযোদ্ধাদেরকে খুব ভয় পেত। একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার, মানে চোর পকেটমার এগুলো হবে। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপের তার দিকে পেছনে ফিরে তাকালো, মানে তার দিকে নুরুলুদার দিকে তাকাইছে। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়, মানে নুরুলুদাকে দেখে ভীষণ ভয় পাইছে। জুৎসই সিট বেছে নিয়ে, মানে জুৎসই মানে যেখানে খুব পশভাবে খুব আরামে বসা যায় এমন একটা জুৎসই সিট বসে বেছে নিয়ে, হ্যাঁ, তারপর যে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই আর ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। 2 জন নেমে গেছে এবং 3 জন তার দিকে তাকাইছে। এদের সে ঠিক চোর অথবা পকেটমার বললে ঠিক শনাক্ত করে ফেলে, মানে এদেরকে দেখতে চোর পকেটমার এরকম মনে হচ্ছে। এরপর দেখো বলছে ডাকাতও হতে পারে, মানে এরা ডাকাতও হতে পারে। এবার সামনের যে 3 জন তার দিকে তাকাইছে তাদের কথা বলতেছে। কিংবা মিলিটারির কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটখাটো সেখানে লুটপাট করতে থাকে, মানে মিলিটারিরা যখন বস্তিতে আগুন লাগাই দেয় তখন সেখানে যে যাবতীয় বিষয়াদি আছে এগুলো লুটপাট করা। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে, হ্যাঁ, ইচ্ছুষ্ট মানে যে ইয়েগুলো আছে এগুলো তারা কুড়িয়ে নেয়। 3টেই পরে স্টপেজে নামার জন্য অনেক আগ থেকে ধরপড় করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে, ঝটপট পায়। তাহলে আগে 2টা নামছে, এখন 3টে নামছে। 3টা ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বললেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে তাদের এত কসরত, অর্থাৎ তাদেরকে এত কসরত করে কেন? হ্যাঁ, যে তারা ভয় পাইছে এই জন্য। ওকে, বুঝতে পেরেছ? ব্যান, এটার জন্য আপনার কথা অনেক পরে আসতেছে। আপনি সাইডে পড়ানোর সময় সবাই অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, তোমার নেটের সমস্যা, বাকিদের তো নেটের সমস্যা না, আমারও নেটের সমস্যা নেই। ভাই বাড়িতে পাশে আন্টি চাচি বুড়ো এসে মা বলছে যে ছেলেটা পড়াতে হলে আগে ঘুষের টাকা জোগাড় করো। কি বলবো কিছু বুঝতে পারতেছি না, কিছু একটা বলে দেন। আমি ওর কমেন্টের আগামাথায় কিছু বুঝি না। এই উল্টাপাল্টা কমেন্ট করবে না,
মানে পড়ার বাহিরে কোনো কমেন্ট করবে না, একদম ক্লাসে ব্যান করে দিব। আচ্ছা এবার খেয়াল করো, দেখো এরপর খেয়াল করো, এরপর বলছে যাক মিন্টুর রেইনকোটটা তার কাজ হচ্ছে, মানে মিন্টুর রেইনকোট কেন কাজ হচ্ছে, যে মিন্টুর রেইনকোটটা দেখে পকেটমার ক্রিমিনাল সবাই নিচে মানে নেমে যাচ্ছে, চোর স্যাঁচরা পকেটমার সব কেটে পড়ছে, ভালো মানুষটা থাক সে বেশ সৎ সঙ্গে চলে যাবে এবার কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ, ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথায় অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। মানে ওই যে যখন এভাবে যখন জায়গা যখন বৃষ্টিতে মানে যখন অন্যের ছাতার নিচে যখন যায়, যখন জায়গা কম থাকলে এরকম করি না, এদিকে গেলে এদিকে, তো এরকম বলছে আঁকাবাঁকা করছিল এভাবে। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। তার এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আসাদ গেটে কতজন বাসে উঠেছে, কতজন প্যাসেঞ্জার বাসে উঠেছে, উত্তর হচ্ছে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠেছে। এরপর খেয়াল করে দেখো সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়লো। তাহলে দেখো আগে 2 জন, এরপর 3 জন, এরপর এখন 3 জন এবং এরপর আরো একজন, মোট 4 জন। তাহলে 4 জন আর এখানে 3 জন, মোট 7 জন। বুঝতে পেরেছে? এইভাবে মানে চোরগুলো তুলছে, চোর ক্রিমিনাল পকেট মারেগুলো। শেষের জন বোধ হয় এমনই অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাটাই বেশি, মানে এমনি নর্মাল চোর হতে পারে। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদেরকে ধরে এনে পৌঁছে দেয় মিলিটারির ক্যাম্পে। অর্থাৎ এটা সে ধারণা করতেছে যে কোন চোরটা কেমন হবে, কে সুন্দরী মেয়েদেরকে দেখলে খবর দেয়, কে ছুসকে চোর, কে অর্ডিনারি চোর। ওকে, এটা। এরপর দেখো এবার খেয়াল করো যে কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয় কয়জন? 3 জন, 5 জন, 2 জন, 9 জন। বলো কি হবে? ভাই আমার অন্য আইডি থেকে ক্লাস করতে হচ্ছে, যার কারণে সবসময় ক্লাস করতে পারি না, গ্রুপে জয়েন হতে চাইলে রিজেক্টেড। আমি জানি না ভাইয়া, তোমাদের গ্রুপ এগুলো আমি হ্যান্ডেল করি না, এগুলো আমি আমার সাথে কথা বলে লাভ নেই। এখানে হেল্পলাইনে, বন্দি পাঠশালা হেল্পলাইনে যোগাযোগ করিয়া করবা। আচ্ছা উত্তর হচ্ছে কি বলো? 3 জন। উত্তর কি হবে? 3 জন। কি হবে বলো? 3 জন। ওকে, এরপর খেয়াল করো এগুলো হলো রাজাকার, মানে যেগুলো আছে এগুলো। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে, মানে আবার সবাই আসাদ গেটে আবার সবাই নেমে পড়ছে। জানালার বাইরে বৃষ্টির আশ উড়েছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, দোকানপাট ও বাড়িঘরের উপরে ট্রান্সফরমেটের আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগছে। সমস্ত ভালো লাগাটা ছিল খায়। তারপর হচ্ছে হঠাৎ করে ব্রেক কষলো, মানে হঠাৎ করে ব্রেক ধরলো, তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখ পড়ে নিম্নীয়মান, নিম্নীয়মান মানে হচ্ছে নির্মাণ হচ্ছে এমন, মসজিদের ছাদের দিকের দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগলো তার মুখে এবং নাকের ভিতর দিয়ে, সেই হাওয়া ঢুকে পড়লো বুক, সেখানে ধাক্কা লাগে। তারপর হচ্ছে ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ওই যে তোমার যে 25 আগস্টের যে রাত আছে, সেই ক্র্যাকডাউনের রাত বলতে ওই রাতটাকে বুঝিয়েছে। হ্যাঁ, সেই রাতে কি করে ওই যে মসজিদের যে মুয়াজ্জিন আছে সেই মুয়াজ্জিনকে মেরে ফেলা হয়। হ্যাঁ, এরপর দেখো ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটে তাকে এতটাই গরম করে উঠে যে মনে হয় ভেতরে বুঝে আগুন ধরে গেছে, মানে এতটাই গরম। মসজিদের উল্টো দিকে বাড়িতে 3টায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার, ওই যে মেশিন গান যেগুলো ছিল, হ্যাঁ এগুলোর হুঙ্কার, স্টেন গানের ঘেউ ঘেউ আওয়াজটাকে কি বলছে? ঘেউ ঘেউ বলছে। আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দায় একটু তুলে দেয়, রাস্তা দেখতে থাকে। এরপর দেখো রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভারে তার আজান শুনে ইচ্ছে করছিল খুব, মানে এখানে রাতে হবে, সেই রাতে তার খুব আজান শুনতে ইচ্ছা করছিল। তারপর দেখো মুয়াজ্জিনের আজান দেওয়াটার সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিক সিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোনে অকেজু। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের গলা কেমন ছিল? থমথমে, গমগমে, ঝমঝমে, থরথরে।
ওরা মেয়েদের ধরে নিয়ে কি করে, ওরা মেয়েদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী যারা ছিল তাদের কাছে দেয়, তারপর ডট ডট ডট। কি হবে বলো, গমগমে। ঠিক আছে, এই যে আমরা একটু আগেই দেখেছি কি হবে, গমগমে। ফাইন, এইবার আসো খেয়াল করো, দেখো দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি, মানে এর পরে তাকে মেরে ফেলা হয়েছে। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পূর্ণ ঘটনার পায় তারা করেছে। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া কি করে? এরা বোধ হয় যে কোনো সময়ে নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মানে মিলিটারি যা ইচ্ছে তাকে কোনো নতুন হুকুম জারি করছে কিনা। মিলিটারি যখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির মানে এবার গাড়িগুলো থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের থামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। তারপর দেখো অনেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাক করে রেখেছে, মানে এভাবে স্ট্যান্ড গান দিয়ে, মানে ওই যে তাদের যে বড় বড় পিস্তলগুলো রয়েছে এগুলো ইয়ে করে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকদের জামা কাপড়, শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করতেছে, একদম জামা কাপড়ের সারাও শরীরের সব গোপন জায়গাগুলো তল্লাশি করতেছে, কারণ কেউ কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা সেটা। মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলে দিচ্ছে পেছনের দাঁড়ানো একটা লরির দিকে, মানে লরিগুলোর দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা এবং খুব পরশা এক মিলিটারি, মানে নুরুলুতে যে বাসে উঠছে ওই বাসে যেই মিলিটারি উঠছে সে খুব লম্বা ছিল এবং খুব ফর্সা ছিল। এরপর দেখো এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই, মানে যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ, এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ধ্রাম ধ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথা ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুছালো হয়ে আসে এবং ছুছালো চোখের মনির কাটায় তো বিধে যায় তার মুখে, মানে একদম বিধে মানে হচ্ছে একদম কাটার মানে ইয়ের ভিতরে আর কি, চোখের ভিতরে। হ্যাঁ, এরপর আসো এটা একটু সলভ করা যে যাত্রীদের বুকে কেমন শব্দ, টিপ টিপ ঝিমঝিম গমগম ধমধম, কেমন শব্দ? লরি কি ভাইয়া? লরি হচ্ছে ছোট ছোট যে গাড়িগুলো ছিল, গাড়ি, লরি মানে হচ্ছে গাড়ি, জিপ টাইপ ছোট যে গাড়ি, ঠিক আছে, ওইগুলো আর কি। ভাই সফরসা কি? এটা মানে ফর্সা হবে আর কি, বুঝতে পেরেছ? গুড। ইভা উত্তর করেছে, মিষ্টি ইভা উত্তর করেছে, আশরাফুল রিজভি উত্তর করেছে, আব্দুল্লাহ বিন রোমান উত্তর করেছে। ওকে গুড। উত্তর হচ্ছে কি তাদের বুকে, যাত্রীদের বুকে টিপ টিপ করে। যাত্রীদের বুকে কি করে বলো? টিপ টিপ করে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো সেও তার চোখের বোতা কিন্তু গরম চাউনিটা, চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে, ছুটলো চোখে। তারপর দেখো গোপের নিচে ও নাক, গোপ ও চোখের আশপাশে ও নিচে লালচে চামড়ায়। এতে কাজ হলো মিলিটারির চোখে চোখ সরে যায়, তার মুখ থেকে নেমে পড়ে রেইনকোটের উপর। মনে হয় মানে এবার তার উপরে নাক দেখতেছে, মুখ দেখতেছে, এরপর মিলিটারি চোখ পড়ে রেইনকোটের দিকে। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, মানে খুব ভালো করে রেইনকোটটা দেখতেছে, এই জন্য এটা বলছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি তো থ মেরে যাওয়ার কি হলো। এরপর খেয়াল করে, এরপর বলছে লোকটা কি এতগুলো রক্তের চিহ্ন দেখে, রেইনকোটে বৃষ্টির ফোঁটা, তারপর হচ্ছে গোপাগুনি গুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে উঠে আগে বাড়ো, মানে আগে যাও। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেটে, একদম ডিরেক্টলি এবার গন্তব্য, অর্থাৎ ঢাকা কলেজের গেট। আর নুরুলুতে সে কিন্তু ঢাকা কলেজের টিচার ছিল। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোট জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে সে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়, এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে যায়। যারা দেখছে তারা তার সেই ভঙ্গিতে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। এরপর দেখো প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা, অর্থাৎ প্রিন্সিপালের রুমে ওই মিলিটারি এক পান্ডা সে বসে রয়েছে। তার ভারিক্কি মুখ, এখানে ভারিক্কি মানে তার খুব ভারী, খুব মোটাসোটা মুখ, ভারিক্কি হবে। তার ভারিক্কি মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার হবে, মানে যে পদগুলো রয়েছে খুব বড় পদ, এই পদগুলোতে সে হতে পারে। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। তাহলে এখান থেকে পরীক্ষাতে এই পান্ডারা ইয়েকে দেখে যখন যায় তখন আফাজ আহমেদ তার কালো মুখটা কি হয়? বেগুনি হয়। ডাক্তার আফাজ আহমেদ, এবার ডাক্তার আফাজ আহমেদ সম্পর্কে বলছে, MSc PhD
EPSES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইউজ প্রফেসর হুদা, মানে সে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু আফাজ সাহেব MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না, সরি হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। তার মানে এখান থেকে জানতে পারলাম নুরুল হুদা সে মূলত কেমিস্ট্রি লেকচারার ছিল। তারপর দেখো শাট আপ, এবার প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপাল। এরপর খেয়াল করো মিলিটারি পান্ডার মুখ কেমন ছিল, গোলগাল ভারী, তারপর হচ্ছে লম্বা লাল, বলো কি হবে ভাই? মিলিটারি পান্ডা কি মানে? পান্ডা মানুষ বলে না এই পান্ডা দিঘায়, মানে খুব মোটা সোটা যাদেরকে এদেরকে পান্ডা বলে আর কি, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, ঠিক আছে। সিংহাসন মার্কা কেমন? সিংহাসন মার্কা হচ্ছে খুব বড় আর কি, সিংহাসন দেখো না খুব বড় সড়ো, বুঝতে পেরেছে? এরকম বড় সড়ো আসনকে বলেছে। দেখো কি হবে, গুড। ওই যে ভারী কি মুখ বলছে মানে ভারী হবে, ওকে, তার মানে কি হবে, ভারী হবে। মিলিটারি পান্ডাকে, আরে বাবা মানে মিলিটারিকে পান্ডা বলে তুচ্ছ করছে আর কি, পান্ডা বলে না মোটা সোটা যেগুলো মানুষ ইয়ে করে পান্ডা বলে না ওইটা আর কি। এরপর দেখো তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রের কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ, মানে তাদেরকে নিয়ে মজা করা, তাদেরকে নিয়ে ইয়ে করা, এটা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হলো, মানে ওয়াচ মানে করার দৃষ্টিতে। উর্দুর প্রফেসর আকবর সাজির দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। এখানে নুরুল হুদা মানে সে খুবই চিন্তিত, হ্যাঁ। তারপর দেখো উদ্বিগ্ন হবে। তারপর দেখো সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জেনে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর দেখো তাদের দুজনকে চোখে বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চালাচ্ছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হয়, মানে ওই যে নুরুল হুদা সহ মিলিটারিরা। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায়, মানে যখন মিলিটারি যখন নুরুল হুদা যখন চোখ খুলে ফেলে তখন আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায়। জায়গাটাও একেবারে অচেনা, একটা ডেক চেয়ারে সে যতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজি নানা প্রশ্ন করছিল, সে জবাব দেয়, মানে আব্দুস সাত্তার মৃধাকে জবাব দিচ্ছে, আব্দুস সাত্তার মৃধা জবাব দিচ্ছে। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে ফের অন্য একটা লোক এসে অনেক প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজের কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বই নিয়ে এসেছিল কারা, মানে এই যে আলমারিগুলো কলেজে ঢুকাইছিল এগুলো কারা ঢুকাইছিল। সে জবাব দেয় ঠিক অফিসের জন্য 3টে, মানে অফিসের জন্য 3টে, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো এবং ইংরেজির জন্য 1টা, মানে এই ডিপার্টমেন্টগুলোর জন্য আলমারি আনা হয়। সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছিল। এত কথা বলার দরকার নাই তার, এই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়িতে করে। ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে, মানে যে ঠেলা গাড়িওয়ালা এগুলোতে সে ভালো করেই চিনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোথা থেকে, মানে নুরুল হুদা বলছে যে ঠেলা গাড়িওয়ালাকে আমি কিভাবে চিনবো, তারা হলো কুলি, সে একজন লেকচারার, তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? মানে নুরুল হুদা ওই যে যখন ইয়েগুলো যখন আনতেছে তখন অনেক কথা বলছিল, ওই যে ইয়েটা ছিল আর কি, মানে যে কুলি যারা ছিল এটা। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, তারপর হচ্ছে দেরাজের সংখ্যা, তারপর হচ্ছে আকার, তারপর হচ্ছে তালাচাবির মান, রঙের মান প্রভৃতি, মানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে এটা দায়িত্ব তার উপর ছিল, সেগুলো দেখতেছিল। একটু কথা বলবা না, এই যে ফার্স্ট পেপার ক্লাস নেওয়া খুব কষ্ট, মানে এভাবে ধরে ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া এটা খুব কষ্ট, মানে ব্যাকরণের ক্লাসে এত কষ্ট না। ফার্স্ট পেপারের ক্লাস যেদিন নিই মানে ওই দিন মানে ফার্স্ট পেপার ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট, খুব কষ্ট, মানে এইটা সেকেন্ড পেপারের ক্লাসে তো অনেক জিনিস আমি লিখতেছি, লিখে লিখে জিনিসটা বুঝাচ্ছি, এটাতে কোনো প্রবলেম না, কিন্তু দেখে দেখে তাকিয়ে থাকা এই জায়গাতে আবার প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝানো, এটা খুব মানে খুব ডিফিকাল্ট একটা কাজ, খুব ডিফিকাল্ট কাজ। তা আবার তোমরা অনলাইনে সারাক্ষণ এদিকে তাকাই থাকতে হয়, ওখানে তো তোমাদের কমেন্ট পড়তেছি সেকেন্ড পেপারের ক্লাসে এত ইয়ে লাগে না, কিন্তু ফার্স্ট পেপার ক্লাসগুলো ফার্স্ট পেপার ক্লাসগুলোতে একটু অ্যাটেন্টিভ থাকবা, প্রত্যেকটা লাইন লাইন ধরে বুঝাচ্ছি, চাইলে মূল বিষয় গুরুত্বপূর্ণ লাইনগুলো ধরে বুঝে দিতে পারতাম, তা তো করতেছি না, লাইন বাই লাইন বুঝাচ্ছি, ঠিক আছে। আপনি চশমা পরেন কেন? রং করতে, রং দেখাইতে চশমা পরি। চশমা মানুষ কেন পরে? স্যার আপনার অফলাইনে ব্যাচ আছে, তুমি অফলাইন ব্যাচ দিয়ে কি করবা? অনলাইনে ক্লাস করো। আচ্ছা এবার দেখো দেখো মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিনরা কলেজের ঢুকেছিল কুলির বেশে। দেখো মিসক্রিন বলতে কাদেরকে বোঝাচ্ছে? ওই যে কুলির বেশে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই যে কুলির বেশে তারা কি করছে, তারা ঢুকছিল, যারা কুলি ছিল তারা
মুক্তিযুদ্ধ যারা, তারা কুলির ভেসে ওই কলেজে, ওই যে স্টিলের আলমারিগুলো যখন আনতেছিল তখন তারা কুলির ভেসে কলেজে ঢুকছিল, কেন? বিভিন্ন তথ্য নেওয়া যায়, এবং পরবর্তীতে সেটা মিলিটারিরা জেনে যায়। এটা তার চেয়ে আর ভালো কে জানে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, মানে ওই যে মিসক্রিয়েন্ট, ওই যে ইয়ে যারা ছিল, কুলি যারা ছিল, যারা কুলির বেশে ঢুকছে, তারা তাদেরকে মিলিটারি ধরে ফেলছে, বলছে যে তাহলে এখানে যে আসছো কার সাথে তোমাদের সাথে কমিউনিকেশন হয়েছে, এবং সেটা ছিল নুরুল হুদার মধ্যে, নুরুল হুদার সাথে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, এবং তারা এটা স্বীকার করে দিয়েছে। তাদের সঙ্গে তার যোগাযোগ হয় নিয়মিত, সে গাঙের একজন সক্রিয় সদস্য। এই যে নুরুল হুদা, অ্যাকচুয়ালি সে মুক্তিযুদ্ধে, সে পাকিস্তানিদের সাথে থাকলেও, পাকিস্তানি কলেজে পাকিস্তানিদের সাথে প্রিন্সিপালের সাথে তার উঠা বসা থাকলেও, সে মূলত মুক্তিযোদ্ধাদের একজন সদস্য ছিল, মুক্তিযোদ্ধাদের সে সবকিছু তথ্য দিত, ঠিক আছে। এরপর খেয়াল করো, আমার নাম সত্যি বলেছ, আমার নাম বলেছে নুরুল হুদা। হঠাৎ চিৎকার, মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলির ছদ্মবেশী মিসকিন তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে, মানে নুরুল হুদাই তাদেরকে কেবল নুরুল হুদার নাম বলেছে। এবং ঘটনাটা সত্য যে নুরুল হুদাই তাদের সঙ্গে যোগাযোগ ছিল, কারণ নুরুল হুদার ছিল, নুরুল হুদা মানে ভিতরে তার শালাও ছিল মুক্তিযোদ্ধা, এবং সেও মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিল। এবার দেখো, মিসক্রিয়েন্টটা কলেজে ঢুকেছিল কিসের? কুলির, মানে কুলির ভেসে, তারপর হচ্ছে অফিসারের বেশে, মজুরের বেশে, পিয়নের বেশে। বলো কি হবে? বুঝছো? গ্যাং কি? গ্যাং বুঝো না? দল আর কি, দল। গাং না, এটা গ্যাং হবে, গ্যাং মানে দল, ঠিক আছে। গুড। এটা কি হবে বলো? কুলির বেশে। আচ্ছা, এরপর দেখো নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন সে ঘোরতোর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব রাত দিন, এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাকে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালে তাজুদ। হ্যাঁ, তারপর দেখো কথাটা দুবার বলেছিল। এর মানে কি? হ্যাঁ, এর মানে হচ্ছে স্টাফ রুমে একজন একদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালার জানে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে, হ্যাঁ, তারপর আমাদের আছে কে? জেনারেল মনসুন। এখানে দুইটার কথা বলা হচ্ছে। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাটা বুঝেছিল? তার উপর তাদের এত আস্থা, উৎসাহের নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে, মানে সে যখন মন খারাপ করে, মৌন হয়ে যায়, তখন বোঝায় যে নুরুল হুদা আসলে অপরাধী, এবং নুরুল হুদা তাদেরকে খবর দিয়েছিল। কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে, মানে নুরুল হুদার মুখে দুটো ঘুষি দেয়। প্রথম ঘুষিতে সে কাত হয়ে পড়ে, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, মানে বলেছে যে মিসক্রিয়েন্ট, মানে যারা মুক্তিযুদ্ধ যারা ছিল তাদের আস্তানা কোথায় এটা তো তুমি খুব ভালো করেই জানো, আমাদেরকে বলো। তারপর দেখো, ওই ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। মানে নুরুল হুদাকে এবার সবকিছু খাওয়াই, বলে যে তোমাকে ছেড়ে দিব, তুমি জাস্ট এই লোকেশনটা, তাদের লোকেশনটা দাও। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়, বলছে যে তুমি ভাবো তুমি কি করবা। কতক্ষণ পর সে জানে না। মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি জায়গায়। পরের প্রশ্ন কোনটা? যে তুমি তো জানো, তাহলে লোকেশনটা বলো। কিন্তু সে পরের প্রশ্ন আর লোকেশন সে বলে না। তার বেটেখাটো শরীর, তার মানে এখান থেকে জানা যায় যে নুরুল হুদা কেমন ছিল, বেটেখাটো, খুব ছোটখাটো শরীর ছিল, যেটা আমরা আগেও দেখেছি। নুরুল হুদা যখন রেইনকোটটা যখন গায়ে দিয়েছে তখন তার গোড়ালি পর্যন্ত ঢাকা গিয়েছে। বেটেখাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলে ছাদের লাগানো একটা আংটার উপর, মানে একদম ঝুলিয়ে দিয়েছে তার শরীরটাকে। তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে চাবুকের বাড়ি কেমন? উত্তর হচ্ছে সপাত, মানে খুব র্যান্ডমলি তাকে নুরুল হুদাকে এবার চাবুক দিয়ে মারতে থাকে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে, মানে এগুলো তার কাছে খুব একটা লাগতেছে না, কারণ সে আর মানে দেশপ্রেমে উজ্জীবিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের লোকেশন সে আর দিচ্ছে না। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। এই যে মিন্টুর রেইনকোটের উপর মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তার কাছে খুব একটা লাগতেছে না। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার তার শরীরে এখনো লেগেই রয়েছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানা চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর আস্থাও কম নয়, মানে তার উপর তারা আস্থা রাখে, সুতরাং সে লোকেশন দিবে না।
তাদের সঙ্গে আর তার আতাতের অভিযোগ এবং তার সঙ্গে আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়াটাই ওঠে না। অর্থাৎ আতাত মানে একদম তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ, মানে একদম অন্তরের যে অভিযোগ, একদম গভীর যে অভিযোগ সেটা, এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনা, মানে আতাত রাখার উত্তেজনা একদম মনের যে ইয়ে রয়েছে সেটা রাখার উত্তেজনা। ঠিক আছে, এখানে সেই জিনিসটা বলেছে। এবার খেয়াল করে দেখো, আমরা একটু চলে যাই। এরপর দেখো আমরা মোটামুটি এটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো ভাইয়া, বলো ক্লিয়ার কিনা, গল্পটা ক্লিয়ার কিনা, গল্প থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো দ্রুত। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? বুঝলে বলো, না কোথাও কোনো প্রবলেম থাকলে বলো, আমি সলভ করে দিই। গুড, ক্লিয়ার। ঠিক আছে, এবার আসলে আমরা একটু সৃজনশীল দেখি। দেখো এখানে সৃজনশীলটা দেখো, যে সন্তানকে রক্ষা করতে নিজে বুকে গুলি পর্যন্ত খেলেন লিপি মণ্ডল। তো লিপি মণ্ডল যে ছিল সে সন্তানকে রক্ষা করতে নিজে বুকে গুলি খেলেন। এরপর খেয়াল করো, তারপরে শেষ রক্ষা হলো না। 6 বছরের শিশুপুত্র পরাগ মণ্ডল দিনে দুপুরে অপহরণ করে নিয়ে গেল দুর্বৃত্তরা। শিশুটি এখনো কোনো খোঁজ নেই। এ ধরনের একটি ঘটনা তখনই ঘটে যখন আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আইন শৃঙ্খলার অবনতির জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। অর্থাৎ এই উদ্দীপকে বোঝানো হচ্ছে যে লিপি মণ্ডল নামে একজন রয়েছে, তিনি তার সন্তানকে রক্ষা করার জন্য নিজে জীবন দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এরপর দেখো প্রশ্নগুলো একটু দেখো। প্রথমত ক নাম্বার, যে কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়, বলো এই প্রশ্নটার উত্তর করো। ক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হন্য হয়ে লেগে পড়েছেন, কেন, এটা ব্যাখ্যা করতে হবে। নুরুল হুদার স্ত্রী মূলত তার শালককে বাঁচানোর জন্য, ঠিক আছে, তার শালককে বাঁচানোর জন্য। বলো, কথা বলো। তাহলে দেখো এটা কি, নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টাতে হয়, কারণ তার শালকের জন্য, মানে তার শালককে ওই যে মিন্টুকে মূলত সেফটিতে রাখার জন্য, মিন্টুর জন্য তার এক্সট্রা সবসময় তটস্থ থাকতে হয় মিন্টুকে কেন্দ্র করে। ওকে গুড, মিলিটারিদের ভয়ে আর তার মিন্টুকে, তার যে ভাই ছিল শালক ছিল, তাকে রক্ষা করার জন্য। এবার দেখো উদ্দীপকের লিপি মণ্ডলের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে, উত্তর কি বলতো। এমনি নর্মালি চিন্তা করো যে উদ্দীপকের যে লিপি চরিত্র আছে তার সাথে, মানে লিপি মণ্ডল তার ছেলেকে বাঁচানোর জন্য সে কি করেছে, লিপি মণ্ডল তার ছেলেকে বাঁচানোর জন্য দেখা গিয়েছে সে সবকিছু মানে নিজে কি করেছে, নিজে মারা গিয়েছে। গুড, অনেকে বলছে আসমা, না, তটস্থ থাকে সবসময় মিন্টুর জন্য। এবার প্রথম প্রশ্নটা আমরা বুঝলাম যে মিলিটারিদের ভয় আর তার শালার জন্য, তার শালা মিন্টুর জন্য, হ্যাঁ, তার কি করে, বাড়ি চেঞ্জ করে। তো লিপি মণ্ডলের সাথে আমরা দেখতে পাই যে এখানে নুরুল হুদার মিল রয়েছে। নুরুল হুদা সর্বশেষ সে সবার আস্তানা জানে, মানে লিপি মণ্ডল নিজের ছেলের জন্য জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন। আর এদিকে আমরা দেখতে পাই যে নুরুল হুদার দেশের জন্য, জাতির জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য সে কি করেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য সে তাদের লোকেশন দেয় নাই, বিনিময় সে নিজের জীবনটাকে সে দিয়ে দিয়েছে। ঠিক আছে, বিনিময় সে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে। এরপর দেখো উদ্দীপকে সন্তানহারা লিপিমণ্ডল যেন রেইনকোট গল্পের নুরুল হুদারই প্রতিনিধিত্ব করে, উক্তিটি বিশ্লেষণ করে। অর্থাৎ এই যে উদ্দীপকটা যে পড়লাম এখানে দেখা যায় যে সন্তান, অবশ্যই যেটা বলে দিয়ে যে সন্তানহারা যে লিপিমণ্ডল ছিল সে যেন নুরুল হুদারই। তো এখানে আমরা প্রথমত উদ্দীপকের কাহিনীটা বর্ণনা করবো, উদ্দীপকে আমরা এটা দেখতে পাই। অ্যান্ড সেকেন্ড স্টেপে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই রেইনকোট গল্পে নুরুল হুদা যে চরিত্রটি আমরা পেয়ে থাকি, সেই নুরুল হুদা তিনি মুক্তিযুদ্ধের জন্য তিনি তার নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছেন, এবং মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধাদের তার কাছে যখন মুক্তিযোদ্ধাদের সন্ধান জানতে চায় তখন সে সন্ধান জানতো কিন্তু সে দেয় নাই, এবং না দিয়ে নিজের জীবনকে কি করেছে, ত্যাগ করে দিয়েছে, এবং মুক্তিযোদ্ধার হাতে নিজের জীবনকে সঁপে দিয়েছে। ঠিক আছে, ক্লাসের নোটিফিকেশন পাই না অন্য কি কারণে, হ্যাঁ ক্লাসের নোটিফিকেশন পাও না, ওখানে সেটিংয়ে গিয়ে ইয়ে করে দিও। ঠিক আছে, স্রেফ উৎপাত, জাস্ট উৎপাত,
মানে উৎপাত মানে তো বুঝো, খুব উঠে পড়ে লাগা, মানে স্রেফ মানে শুধু শুধু উৎপাত, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো একটু ব্যাখ্যা করে সুন্দর করে প্রশ্নগুলো এই টাইপ আসবে, অর্থাৎ উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের একটা মিল থাকবে। তোমাকে একটু জানিয়ে দাও যে আজকের গল্পটা বুঝতে পেরেছো কিনা, বা কেমন হয়েছে, মোটামুটি তোমাদের দূর হয়েছে কিনা। হ্যাঁ, ভয় একটু ভালো করে বাসায় পড়বা, আর সৃজনশীলগুলো একটু বেশি প্র্যাকটিস করবা, লাইন বাই লাইন আমি তো বুঝিয়ে দিই। আর একটু যে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু বাসাতে সৃজনশীল গাইড বই কিনে, যে কোনো গাইড বই, লেকচার, পাঞ্জেরি এগুলো কিনে একটু, ওখানে অনেকগুলো সৃজনশীল থাকে, সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করো। ওকে, তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।